আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের আরও একটি বিশেষ পর্ব নিয়ে। তো এই পর্বের শিরোনাম ধাতু নিষ্কাশন, অর্থাৎ ধাতু নিষ্কাশন রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমাদের এই অধ্যায়ের, আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় একত্রিত করেছি। আমরা এখন সেখান থেকে প্রশ্নগুলো জানার চেষ্টা করব। ওকে, সো দেখো প্রশ্নগুলো কি বলেছে। আমাদের প্রথম প্রশ্ন, কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু? তোমরা জানো যে সক্রিয়তার ভিত্তিতে ধাতুসমূহকে তিন ভাগে ভাগ করা যায়: তীব্র সক্রিয়, মধ্যম মানের সক্রিয়, একদম কম সক্রিয়। সো মধ্যম মানের সক্রিয় ধাতুকে জিঙ্ক। আচ্ছা, কোনটি নিষ্ক্রিয় ধাতু? নিষ্ক্রিয় ধাতু হচ্ছে প্লাটিনাম, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, বিধায় তাকে নিষ্ক্রিয় ধাতু বলা হয়। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, যে নিচের কোন মৌলটিকে স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? কপারকে স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। সো এখানে অ্যান্সারটা হবে কপার। ওকে, এবারে আসো কি বলতেছে, স্ববিজারণ পদ্ধতিতে কোনটিকে নিষ্কাশন করা যায়? স্ববিজারণ পদ্ধতিতে মার্কারিকেও নিষ্কাশন করা যায়। সো মনে রাখবা, স্ববিজারণ প্রসেসে কপারকে যেমনিভাবে নিষ্কাশন করা যায়, স্ববিজারণ পদ্ধতিতে ঠিক মার্কারিকেও সেমভাবে নিষ্কাশন করা যায়। লোহা নিষ্কাশন ব্যবহৃত চুল্লিটির নাম কি? অর্থাৎ লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম হচ্ছে বাত্তা চুল্লি। আমরা এখানে বাত্তা চুল্লি নামক একটা চুলা ব্যবহার করি, যার নাম, যেটা লোহা নিষ্কাশনে ব্যবহার করা হয়। আচ্ছা, সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ক্লোরাইড আকরিক থেকে। ক্লোরাইড আকরিক মানে সোডিয়াম ক্লোরাইড আকরিকের কথা বোঝানো হয়েছে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তীব্র সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করা হয় কার্বন বিজারণ পদ্ধতি। যেহেতু তীব্র সক্রিয় ধাতু, তার মানে আমরা এখানে যেহেতু তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করতেছি, অতএব কার্বন বিজারণ প্রসেস আমরা আর ফলো করব না। সো 1 এবং 2 সঠিক, যেটা এখানে গ নাম্বার। 1 এবং 2 সঠিক, যেটা আমাদের এখানকার গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এবারে একটা উদ্দীপক পাচ্ছি, বলতেছে একটি সংকর ধাতু যেটা কিনা অলংকার, কলকবজার বিয়ারিং, বৈদ্যুতিক সুইচ, দরজার হাতল, ডেকচি, পাতিল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে দেখো এখানে যেই কথাগুলো বলেছে, অলংকার, কলকবজার বিয়ারিং, তাহলে আসলে সংকর ধাতুটা হচ্ছে পিতল বা ব্রাশ। এই পিতলের মধ্যে কপার থেকে কত পার্সেন্ট? 65%। আর জিঙ্ক থেকে কত পার্সেন্ট? বাকি 35%। গেল এটা। এখন দেখো এখানে কি বলছে, প্রশ্নটা হবে উদ্দীপকের সংকর ধাতুটির, সংকর এই কথাটা বসে নাই, উদ্দীপকের সংকর ধাতুটির প্রধান উপাদান নিষ্কাশনের সময় উপজাত গ্যাস কোনটি? খেয়াল করো, উদ্দীপকের সংকর ধাতুটির প্রধান উপাদান নিষ্কাশনের সময় উপজাত গ্যাস কোনটি? এখানে এই যে পিতল বললাম, এই পিতলের সংকর ধাতুর প্রধান উপাদানকে কপার না? কপার সব থেকে বেশি আছে 65%। তাহলে আমরা এখান থেকে কপারকে আইডিয়া করলাম। এখন প্রশ্ন হচ্ছে, কপার যে আমরা নিষ্কাশন করি, এই নিষ্কাশনের সময় কোন গ্যাস এখান থেকে বের হতে পারে? কপার নিষ্কাশন করা হয় কি থেকে বলো তো? কপার সালফাইড আকরিক থেকে। এই কপার সালফাইড আকরিককে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, তখন হচ্ছে যে CuO প্লাস SO2 সালফার ডাইঅক্সাইড। যদি আমরা এটা 2 মোল নেই, তাহলে কপার হচ্ছে 4, 4টা 4 আর এই 2 6, সো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। ও চলো 4 4 8, এটা 4 হবে। তাহলে মেইনলি দেখো বিক্রিয়াটা আমি তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে দিই। এখান থেকে কপার সালফাইড যে আকরিক, এখান থেকে আমরা বিক্রিয়াটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, Cu2S প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? CuO প্লাস SO2। তো দেখো আমরা এখান থেকে কপার সালফাইড থেকে নিষ্কাশন করেছি, এখানে মূলত সালফার ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছে, অর্থাৎ সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। তো পুরো প্রসেসটাকে আরেকবার আসলে রিপিট করি। একটা সংকর ধাতু যেটা এই যে কলকবজার বিয়ারিং, অলংকার, বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে এই সংকর ধাতুর নাম হচ্ছে পিতল। পিতলের মধ্যে কপার থাকে 65% আর এখানে আছে জিঙ্ক থাকে 35%। এখন এই যে আমরা এখান থেকে কপার 65% পেলাম, এই কপার ধাতু এখানে এসে নিষ্কাশিত হবে। এখন নিষ্কাশনের বিক্রিয়াটা কি হবে? কপার সালফাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু কপার অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। তার মানে এখান থেকে সঠিক অ্যান্সার কাকে পাচ্ছি? সালফার ডাইঅক্সাইডকে পাচ্ছি। আচ্ছা, গেল এটা আমাদের। এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী অপশনে কি বলতেছে, যে নিচের তথ্য থেকে আমাদের পরবর্তী প্রশ্নের অ্যান্সার দাও। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 26 মানে কি? Fe, আয়রন। এখন বলতেছে যে মৌলটি নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? যেহেতু আয়রন মধ্যম মানের সক্রিয়, সেই জন্য আমরা কোন প্রসেস ফলো করব? এখানে কার্বন বিজারণ প্রসেস ফলো করব। যেহেতু এটা মধ্যম মানের সক্রিয় ধাতু, এর জন্য কার্বন বিজারণ প্রসেস ফলো করা হবে। ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয় কোনটিকে? অপশনগুলো একটু ফলো করো। জিঙ্ক মধ্যম মানের সক্রিয়, লেড মধ্যম মানের সক্রিয়, কপার
কম সক্রিয়, ক্যালসিয়াম তীব্র সক্রিয়। সো যেহেতু এখানে তড়িৎ বিশ্লেষণ প্রসেসের কথা মেনশন করা হয়েছে, তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে তড়িৎ বিশ্লেষণ প্রসেস। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো, কপার ধাতু নিষ্কাশনে উপজাত হিসেবে কোন গ্যাস নির্গত হয়? আমরা একটু আগে এটার অ্যান্সার দেখেছিলাম, অ্যান্সারটা কি হবে? সালফার ডাইঅক্সাইড। তুমি দেখো কপার ধাতু নিষ্কাশনের বিক্রিয়াটা দেখো, Cu2S প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু CuO প্লাস SO2। এই যে এখানটা 2 বসাও, এখানে একটা 2 বসাও, বিক্রিয়াটা শেষ। তাহলে আমরা কোন গ্যাস পাচ্ছি? সালফার ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি। এই যে 35 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? অবিশুদ্ধ কপারের বিশোধনে তড়িৎ বিশ্লেষ্য রূপে তুতের দ্রবণ, মানে কি বলতো? কপার সালফেট 5 অণু পানি, যেটাকে তুত বলা হয়, এই দ্রবণটা আমরা এখানে ইউজ করি। তুতের দ্রবণ আমাদের অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ করার ক্ষেত্রে আমরা এই দ্রবণটা ফলো করে থাকি। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যে আকরিকের গলনাঙ্ক কমিয়ে আনতে কোন ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ধাতুর অক্সাইডের সাথে ক্রায়োলাইট Na3AlF6 ক্রায়োলাইট যোগ করা হয়? এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক অ্যারাউন্ড 2050 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হিউজ গলনাঙ্ককে কমানোর জন্য আমরা সেখানে কি ক্রায়োলাইট যোগ করি, এবং ক্রায়োলাইট যোগ করার পরে গলনাঙ্কটা কমে যায়। আচ্ছা, ওকে, এবারে আসো পরবর্তী অংশে। ফেনা ভাসমান পদ্ধতিতে কোন আকরিকের বিশুদ্ধকরণ করা হয়? তেল ফেনা ভাসমান পদ্ধতি আছে, তাহলে এখানে মূলত লেড সালফাইড হবে, PbS। এখানে সালফার আছে যেহেতু, মনে রাখবা এই যে ফেনা ভাসমান পদ্ধতি, এই ফেনা ভাসমান পদ্ধতি মূলত কি কার জন্য হয় বলতো? ফেনা ভাসমান পদ্ধতি মূলত এই যে সালফাইড আকরিকদের জন্য হয়। আচ্ছা, খনিজমল ক্ষারকীয় হলে বিগালক হিসেবে নিচের কোনটি যোগ করা হয়? খনিজমল ক্ষারকীয় বলছে, খনিজমল যেহেতু ক্ষারকীয় সেহেতু বিগালক হিসেবে কি বলতো? অম্লীয় যেই অক্সাইডটা আছে, তাহলে আমরা জানি যে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে অম্লধর্ম আছে। এখন সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে যেহেতু অম্লধর্ম আছে, তাহলে বিগালক হিসেবে আমরা সিলিকন ডাইঅক্সাইডই সেখানে কি করা হয়? যোগ করা হয়। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, ক্রোমাইটের সংকেত কোনটি? ক্রোমাইটের সংকেত FeOCr2O3 ক্রোমাইটের সংকেত। রুটাইলের সংকেত কোনটি? টাইটানিয়াম অক্সাইডকে রুটাইল বলা হয়, TiO2, আর ক্রোমাইটের সংকেত হচ্ছে এটা। আচ্ছা, ওকে, কি বলছে দেখো, নিচের কোনটি চুনা পাথরের সংকেত? অ্যান্সার কি হবে? চুনা পাথরের সংকেত কে? ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের সংকেত, খুবই গুরুত্বপূর্ণ একটা, ক্যালসিয়ামের আকরিক হতে পারে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস, গ নাম্বারটা। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। গলনাঙ্ক সবচেয়ে বেশি কোনটিতে, মানে সবচেয়ে বেশি গলনাঙ্ক কার? তো দেখো, সালফার ডাইঅক্সাইডটা গ্যাসীয় পদার্থ, সোডিয়াম ক্লোরাইডের 801, পানির 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবশ্যই কার হবে বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক এখানে সর্বোচ্চ। আচ্ছা, এবারে বলতেছে সক্রিয়তার সঠিক ক্রম কোনটি? তো আমরা জানি লিকে, মানে পটাশিয়াম, পটাশিয়াম না কে, ম্যাগাইভার এলোজেন, অ্যালুমিনিয়াম। সো তিনটা প্রথম সিকোয়েন্সটা মিলে যাচ্ছে। দেখো, অ্যালুমিনিয়াম থেকে সোডিয়াম বেশি সক্রিয়, সোডিয়াম থেকে পটাশিয়াম বেশি সক্রিয়, এটা ট্রু। এটা তাহলে ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে নিচের সক্রিয়তার ক্রম কোন, মানে ক্রমটি লক্ষ্য করো। এখানে সক্রিয়তার ক্রমটি লক্ষ্য করতে বলছে। তো আসলে একটু আমরা একটা মিলাই। সবার আগে যেহেতু পটাশিয়াম আছে, পটাশিয়াম হতে পারে কে না কে, ম্যাগাইভার এলোজেনো, জিঙ্ক আসতেছে, ফিরে গিয়ে সোনা পাবে, লেড আসতেছে, হাই কোথাকার, কপার আসতেছে। সো সবাই সিরিয়াল মেনটেন করেছে, এক নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা কি বলছে দেখো, যেটা বললাম, কে না কে ম্যাগাইভার এলোজেনো, কে না কে ম্যাগাইভার এলোজেনো, জিঙ্ক, ফিরে গিয়ে সোনা পাবে, তারপরে হচ্ছে হাই কোথাকার হাজি আজ, এই যে দেখো, এটাও সঠিক। তার মানে এই সমস্ত কিছুই কিন্তু তোমাকে কবিতার সাহায্যে শিখতে হবে। কবিতাটা কি? এই যে লি কে না কে, তারপরে হচ্ছে এরকম ম্যাগাইভার এলো যেন, তারপরে যে ফিরে গিয়ে শোনা পাবে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এইভাবে আর কি। আচ্ছা, আরেকটা যাই, দেখো কোথাকার হাজি আজ
পেটাবে আমায়। আচ্ছা দেখি 3 নাম্বারটা কি বলছে যে কপার, ও না এটা আসলে মিথ্যা, 3 নাম্বারটা সঠিক না, সোডিয়াম থেকে জিঙ্ক, এটা ভুল, এটা ভুল। সো 1 এবং 2 সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার, এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কি বলতেছে দেখো যে বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি? বৈদ্যুতিক তার তৈরি হয় কপার দ্বারা, সেটা অ্যান্সার হবে কপার। আচ্ছা লাস্ট কোশ্চেন, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড। এখন বলতেছে এখানে কি দেখো, এটিকে স্ববিজারণ পদ্ধতি না, স্ববিজারণ পদ্ধতি হলে জিঙ্কের আকরিক আসতে হতো, এটা হবে না। এবারে বলতেছে এই বিক্রিয়াটিতে কার্বন বিজারক, আচ্ছা বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, এটা ট্রু। তোমরা দেখো এখানে যদি তোমরা ফলো করো, কার্বনের জার্মান মান এখানে 0, বাট কার্বনের জার্মান মান এখানে +2, সো সেই ইলেকট্রন কি দান করেছে, তার মানে 2 নম্বর পয়েন্টটা সত্য। আর 3 নাম্বার, এই বিক্রিয়াটিতে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটেছে, ইয়েস এটাও সত্য। জিঙ্ক অক্সাইডের মধ্যে জিঙ্ক কি আকারে আছে, 2+ আকারে আছে, আর এখানে জিঙ্ক কি আকারে আছে, 0 আছে। সো 2+ থেকে 0 হয়েছে, আর 0 থেকে 2+ হয়েছে, দ্যাট মিনস একটা তোমার বিজারক আর এক জায়গায় তোমার বিজারণ ঘটেছে। তো এখানে এই দুইটা পয়েন্ট যদি দিয়ে দাও 2 এবং 3, তার মানে আমাদের গ নাম্বারটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো তাইলে আমরা আমাদের এই পর্বে আমাদের যতগুলো প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্নগুলোর সমাধান করেছি। আমি আশা করছি তোমরা এইটুকু প্রশ্নের অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।